স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এলাহি নেওয়াজ খান। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। আজকে আইন উপদেষ্টা একটা মন্তব্য করেছেন, এটা দিয়ে যদি একটু শুরু করি। আইন উপদেষ্টা বলেছেন যে আপনারা যদি এরকম ভূমিকা নেন সরকার কি করবে আমরা ঠিক বুঝতে পারছি না। এর আগে বিষয়বস্তু নিয়ে বিরোধ ছিল, এখন আরো দুই ধরনের বিরোধ তৈরি হয়েছে জুলাই সনদের ক্ষেত্রে বলেছেন উনি। একটা হচ্ছে কি পদ্ধতিতে পাশ হবে, আরেকটি হচ্ছে গণভোট হলে গণভোট কবে হবে। জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে থাকা দলগুলো পরস্পর বিরোধী এবং উত্তেজিত ভূমিকা নিয়েছে। তারপরেই তিনি এই মন্তব্য করেছেন, আপনারা যদি এরকম ভূমিকা নেন সরকার কি করবে আমরা ঠিক বুঝতে পারছি না। যখন সরকার বুঝতে না পারলে, সরকার বুঝতে পারছে না, তখন আমাদের মানে সাধারণ মানুষের আসলে উদ্বিগ্ন হওয়া উচিত কিনা? সাধারণ মানুষ তো আমাদের দেশে উদ্বিগ্ন হয়, আশাবাদী হয়। আমি তো দেখতে পাচ্ছি যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পর্যায়ক্রমে আমাদের মধ্যে কখনো উচ্ছ্বাস, কখনো দুঃখবোধ, কখনো নিপীড়নের শিকার হয়ে মানুষজন নির্যাতিত হয়েছে। এবং একটা কথা আমি শুনে থাকি, যেখানে যাই লোকেরা একটা কথা বলে কমন, যে ভাই দেশের খবর কি। তাই আমি বললাম যে এই দেশে বাস করলে আপনাদের সারা জীবনে দেশের খবর কি, এই প্রশ্ন করে যেতে হবে। এটা হলো আমাদের সাধারণ মানুষের একটা ইয়ে। আর অতি রাজনীতি শাসিত সমাজ তো আমাদের, প্রত্যেকটা উদ্বিগ্ন থাকে। তো যারা এখন অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, এটা তাদের একটা হতাশার কথা তারা বলছেন। জি। তো পলিটিক্যাল পার্টিগুলি একটা জিনিস আমি বলতে চাই, সেটা হলো যেসব বিষয় নিয়ে বিরোধ, এই বিরোধগুলো তো হওয়ার কথা না। কারণ রাজনীতিবিদরা যদি সত্যিকার অর্থে একটা ঐক্যবদ্ধ রাষ্ট্র চান, ঐক্যবদ্ধ মানবিক রাষ্ট্র গঠন করতে চান, ওনারা যদি সত্যিই একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চান, তাহলে এই ঐক্যগুলো তাদেরই করা উচিত। অন্তর্বর্তীকালীন সরকার বারবার পার্শ্ব করবে তাদের কেন? এটা কিন্তু একটা বিরাট ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। আপনি দেখবেন যে আমাদের প্রতিবেশী ভারত, ওখানে দেখবেন যে তারা নিজেদের মধ্যে প্রতিনিয়ত নানা ইস্যুতে ঝগড়া করছে, কিন্তু কতগুলি ইস্যু আছে যেমন ইন্টারন্যাশনাল ইস্যুগুলিতে বলা লাগে না, তারা এক জায়গায় চলে আসে। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকেই দলীয় দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রের যে স্বার্থ দলীয় দৃষ্টিকোণ দেখার চেষ্টা করছে, কিন্তু এটা থেকে বেরিয়ে আসার দরকার আমাদের। এবং আমি মনে করি যে আমাদের বিশেষ করে যে যাই বলুক না কেন, আলটিমেটলি কিন্তু পলিটিশিয়ানরা অনেক কথা বলেন, ঘুরে ফিরে কিন্তু তারা একটা সমঝোতায় যান। এখন আপনি যা কিছু দেখছেন এটা একটা দৃশ্যমান কতগুলি মানে কি বলে এটাকে, কখনো আপনারা যাত্রা দেখছেন নাকি? যাত্রায় কিন্তু দেখবেন যে দুইটা ভীম পুরুষ গদা দিয়ে পিটাপিটি করছে, কিন্তু এই দুজন যে গ্রিন রুমে বন্ধু এটা কিন্তু দর্শকরা জানে না। তো এখন যারা রাজনীতিতে মানে গ্রিন রুমে কি সমঝোতার কোনো আশা করেন আপনি? আমি মনে করি যে গ্রিন রুম আলোচনা, কারণ এই যে দলগুলি এখন পরস্পর ঝগড়া করছে, এরা বহু বছর ধরে একসঙ্গে ছিল। তো হ্যাঁ, সে কথা তিনি উল্লেখ করেছেন যে 40-50 বছর ধরে রাজনীতি করার পরেও কিছু ক্ষেত্রে এই ঐক্য বজায় রাখতে ব্যর্থ হচ্ছে। এগুলি তো হতেই পারে, আপনি এগুলিকে হতেই পারে এবং এগুলি সমাধান আলোচনার মধ্যেই হতে হবে, হতাশ হলে চলবে না। তো কারণ এখন যদি উনি এভাবে কথা বলেন তো জনগণ তো আরো বেশি হতাশ হবে। এক্স্যাক্টলি, সেই জায়গা থেকে যদি ওনার মতন জায়গা থেকে পাবলিকলি এরকম হতাশাজনক কথা বলাটা খুব উচিত হয় নাই। উনি জানেন আমাদের কন্ট্রাডিকশনগুলি কোথায় রাজনৈতিক দলগুলির মধ্যে, উনি ভালো করে জানেন। কিন্তু এখন তো পলিটিক্যাল পার্টিগুলো একেবারে মানে পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে। পলিটিক্যাল পার্টিগুলি অ্যাকচুয়ালি আমার যেটা মনে করি যে আজকের মধ্যেই তারিখ না, এগুলি বললেই তো হবে না। আপনার সামনে নির্বাচন সবার নিকটে, প্রত্যেকে কিন্তু তার প্রার্থী নিয়ে ব্যস্ত। আমি কিন্তু তাদের এই কথাগুলিকে মানে অতটা গুরুত্বের সঙ্গে গ্রহণ করছি না, কারণ প্রত্যেকেই যার যার নির্বাচন এলাকায় ব্যস্ত, প্রত্যেকে তার প্রার্থী মনোনয়নে ব্যস্ত। বরঞ্চ এটা ভাবতে আমাদের অমূলক হবে না যে ভিতরে ভিতরে তারা কোন আসন উপর দিয়ে পিটাপিটি করছে, ভিতরে আসন বন্টনের আসন অ্যাডজাস্টমেন্টের কোনো মানে এই কথা তো এনসিপি এরই মধ্যে বলে ফেলেছে। এই কথা এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন। আমরা যদি অতিথিদের একটু যুক্ত করে নেই, অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সাবেক উপমন্ত্রী, ওনাকে একটু যুক্ত করে নেব। ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, আইনজীবী, সুপ্রিম কোর্ট,
এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর সঙ্গে রাজনীতির সঙ্গে উনি যুক্ত আছেন। একই সঙ্গে অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, যুগ্ম সদস্য সচিব এনসিপি। আপনাকেও স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, মানে তীব্র অনৈক্য এবং উত্তেজিত ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো, এমনটা বলেছেন আইন উপদেষ্টা। বিশেষ করে জামায়াত ইসলাম এবং বিএনপির ইঙ্গিত করেছেন যে ৪০-৫০ বছর ধরে রাজনীতি করা দলগুলোর এই অনৈক্য, তার মানে সেই ক্রাইটেরিয়াতে আপনারাই পড়েন। সেই জায়গায় মানে কি অর্জন হবে এই তীব্র অনৈক্য এবং উত্তেজিত ভূমিকা নিয়ে? আসলে ধন্যবাদ আপনাকে, আপনার মধ্যে ৭১ টিভির সকল দর্শক, আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। দেখেন, আসিফ নজরুল সাহেব দায়িত্ব জ্ঞানহীন এই ধরনের মন্তব্য আজকে প্রথম। উনি বরং এই রাজনৈতিক দলগুলোকে উস্কে দিচ্ছেন, এবং সেই কারণে আপনি দেখেন এনসিপি থেকে শুরু করে সবাই এই অন্তর্বর্তী সরকারের মধ্যে যতগুলো উপদেষ্টা আছে তার মধ্যে যদি সবচেয়ে বেশি বিতর্কিত কেউ হয়ে থাকে সেটা হচ্ছে আসিফ নজরুল সাহেব। সে খালি বিতর্কিত বক্তব্যই দেন না, বিতর্কিত কাজও করেন। আমি আপনাদের মাধ্যমে একটা কথা বলি, শোনেন। এই সনদ হচ্ছে মুক্তির সনদ। এই সনদ হচ্ছে ভারতের আধিপত্যবাদের থেকে অবসানের সনদ। এই সনদ হচ্ছে আগামী নির্বাচনের ম্যান্ডেটের সনদ। এই সনদ বিচার বিভাগের স্বাধীনতা, সমস্ত সংস্কারের যে মূল ভিত্তি সেটা হচ্ছে এই সনদ। রক্তের দাগ এখনো শুকায়নি ভাই। এখনই যদি এই ধরনের উপদেষ্টা, যারা এই রক্ত দিয়ে যাদেরকে বসানো হলো, তারা এই ধরনের কথা বলে, এটা অনাকাঙ্ক্ষিত। তারা তাহলে এমন একটা পরিবেশ চায় যেখানে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না, কারণ দে হ্যাভ টু অ্যাসিওর দ্য জনগণকে, তো তাদের অ্যাসিওর করার কথা না। তাহলে এই অনৈক্য তৈরি হলো কেন? জামাত ইসলাম এই দাবি নিয়ে রাস্তায় চলে গেল কেন? যখন আজকে আপনি একটা জিনিস দেখেন, আজকে ফখরুল সাহেব বলছেন ইলেকশনের দিন যদি এই গণভোট না হয় তাহলে তারা মানবেন না। তিনি আজকে দুইটা স্টেটমেন্ট দিয়েছেন, যে স্টেটমেন্ট গুলো কোনোভাবে কাম্য না। একটা স্টেটমেন্ট তিনি দিচ্ছেন এই পুরা সরকারকে বলতেছেন তারা কি করছে, আমি আপনাকে প্রতারণা এবং প্রহসনমূলক আচরণ করেছে। এটা জুলাই যে ঐক্যমত কমিশন, তাকে আপনি আন্ডারমাইন করতেছেন। আপনি তাহলে এতদিন ২৭০ দিন বসে যে ঐক্যমত হলো, আমরা একটা জিনিস বলি, না, ঐক্যমত তো হয়নি। মানে নোট অফ ডিসেন্ট যেখানে তারা সই করেছে, নোট অফ ডিসেন্ট সহ, সেটা নোট অফ ডিসেন্ট ছাড়া এসেছে প্রস্তাব। তাহলে মানে তিনি এই কারণে বলেছেন এখানে প্রতারণাই হয়েছে। আচ্ছা, এখন এই নোট অফ ডিসেন্ট ছাড়া কেন এটা এসছে, তারও কিন্তু আলী রিয়াজ স্যার এক্সপ্লানেশন দিয়েছে। সে যদি এক্সপ্লানেশনে সন্তুষ্ট না হন, ঠিক সেটা বুঝতে পারছে যে শিডিউল ১-এর মধ্যে এগুলো থাকবে। সমস্ত দল, খালি বিএনপি না, সমস্ত দলে নোট অফ ডিসেন্ট দিয়েছে। তাহলে সমস্ত দল যেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেটা তো আপনি আপনার দল, আপনি যখন লোকের কাছে যাবেন তখন তো বলতেই পারবে সনদের কোশ্চিন তো একটা। তাহলে সেইখানে আপনি সলভেট কথা বলেন। উনি কিন্তু পুনরায় সংশোধনের কথা বলেছেন শাহরিয়ার ভাই। উনি পুনরায় সংশোধনের কথা বলেছেন যে যেটা ঐক্যমত্য হয়েছিল অনেক বিষয়, সেটা আবার ওখান থেকে বাদ দেওয়া হয়েছে। যেমন শেখ মুজিবুর রহমানের ছবি বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে টানানো সংক্রান্ত বিলুপ্ত করার বিষয়টি সনদে অন্তর্ভুক্ত করা হয়নি, যদিও প্রায় সব রাজনৈতিক দল সম্মতিপত্র দিয়েছে। সংবিধানের ১৫০-এর ২ অনুচ্ছেদ পুরোপুরি বিলুপ্ত করার বিষয়ে ঐক্যমত্য কমিশনের প্রস্তাবের বিষয়ে প্রায় সব রাজনৈতিক দল সম্মতি প্রকাশ করলেও অগোচরে সেটা চূড়ান্ত সনদে সংশোধনী আনা হয়েছে। তিনি তো এই অভিযোগগুলো এনেছেন সামনে। এটা আপনার এই দুটা জিনিসকে আমরা বলে দিচ্ছি। দেখেন, এই দুটো অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। জুলাই ঘোষণাতেও এই ঘটনা ঘটছে, জুলাই ঘোষণাতেও একই ঘটনা ঘটছে। এটা তো একটা ড্রাফট। এটা তো যখন আদেশটা আসবে, যেমন আজকে একটা কথা, এই দাবি তাহলে জামায়াত ইসলাম করলো না কেন? এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলতে হচ্ছে কেন? না, এখানে কে করলো না সেটা কথা না। প্রথম কথা হলো যে প্রথম গণভোটটা কবে হবে, এবং এই ড্রাফটটা দেওয়ার পরে বাংলাদেশ জামাত ইসলাম তার লিখিত যে ওপিনিয়ন সেটা কিন্তু আবার সরকারের কাছে পাঠাচ্ছে না। তাহলে মানে জিনিসটা শাহরিয়ার ভাই উল্টা হয়ে যাচ্ছে কিনা? মানে আপনি আগে ড্রাফটটা তৈরি করে তারপরে সেই ড্রাফটের উপরে নির্বাচন ঠিক করবেন, নাকি আগে নির্বাচনের ডেট ঠিক করে তারপরে ড্রাফট তৈরি করবেন? আপনি সবকিছু নির্বাচনের ব্যবস্থাপনা ঠিক করলেন, কিন্তু ড্রাফট নিয়ে আপনার সঙ্গে আমার মিল হলো না, মতের অমিল হয়ে গেল, তখন কি করবেন নির্বাচনের দিন? এখানে দেখেন ফান্ডামেন্টাল কোনো অমিল হয়নি। এখানে যে বিএনপি বলেন আর এনসিপি বলেন, এনসিপি জামাত ইসলাম এটাকে স্বাগত জানাইছে। যে ২-১টা বাদ পড়ে গেছে সেটার বিষয়ে, সেগুলো কোনো ফান্ডামেন্টাল জিনিস না। আপনি নিজেই বলছেন 150 আর শেখ মুজিবুর রহমানের ছবি, শেখ মুজিবুর রহমান ছবি এমনি বাংলাদেশিদের মন থেকে মুছে গেছে। অতএব সেই অটোক্রেটের ছবি আর এমনি টানানোর কোনো সুযোগ নেই। আর যেটা আপনাদের এখন মূল ইস্যুটা হচ্ছে গণভোটটা হতে হবে। গণভোটের ভিত্তিতে আগামী ইলেকশন হতে হবে।
কেন আপনি গণভোট আগে করবেন না, আপনি ইলেকশনের দিন করবেন? ইলেকশনের ম্যান্ডেট কোথায় পাবেন? গণভোটটাই তো ইলেকশনের ম্যান্ডেট। যদি জনগণ না চায় এই সংস্কার, তাহলে আপনার কিসের ইলেকশনে ইলেকশন? তাহলে আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডার ইলেকশন করতে হবে। জি, আমি একটু অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু আপনার মন্তব্য একটু নেব। উনি যেরকম বলছেন যে ফান্ডামেন্টাল ঠিক আছে, একটু এদিক ওদিক যেগুলো আছে সেগুলো আসলে ঠিক করে নেওয়া যেত। না, আপনাকে ধন্যবাদ। আসলে আপনার মাধ্যম দিয়ে 21-এর যারা এখানে উপস্থিত অতিথি এবং যারা এই অনুষ্ঠান দেখছেন এবং এই 71 সালে যারা জড়িত, আমি সকলকে আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি একটা বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। এই যে আমি রুহুল কুদ্দুস তালুকদার দুলু 2001 সালের 1 অক্টোবর তারিখে আমি নির্বাচন করেছি, অর্থাৎ আজ থেকে প্রায় 25 বছর আগে। সেটা ছিল আমার জীবনের শেষ নির্বাচন, 2001 সালের 1 অক্টোবর। তারপরে এই যে মাঝে এই প্রায় 24টা বছর অতিবাহিত হয়েছে। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি, আমি যে পরিবার থেকে আমি জন্মগ্রহণ করেছি, ওই পরিবারের সদস্য হিসেবে আমি একটা রাজনৈতিক পরিবার থেকে এসেছি। আমি লেখাপড়া শিখে আমার লক্ষ্য ছিল মানুষের কল্যাণের জন্য, মানুষের সেবার জন্য আমি কাজ করব। আমার দুর্ভাগ্য যেটা আজকের এই আলোচনা কথাগুলো এসছে, এই 24টা বছর, অর্থাৎ 2008 সালে আমি নির্বাচন করতে পারি নাই। আমি তখন জেলে ছিলাম। আমার ওয়াইফ ইলেকশন অংশগ্রহণ করেছে। জি, সেদিন সে নির্বাচনে জয়লাভ করার পরও তাকে হারিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীকালে সেই কারণেই তো একটা সুষ্ঠু নির্বাচন, একটা সুন্দর ব্যবস্থাপনার জন্য নির্বাচন হয় না। একটা 18 সালে আবার নির্বাচন হলো, আমি আবার জেলে গেলাম। অর্থাৎ আমি বলতে চাচ্ছি 8 সালে জেলে, 14 সালে জেলে, 18 সালে জেলে, আবার 24 সাল যে লাস্ট। আমি আমার জীবনের শুরু 1982 সালের 24শে মার্চ, এরশাদ যেদিন ক্ষমতা নিল বিএনপির কাছ থেকে, জীবনের শুরু ওই দিন জেলে যাওয়া। তখন আমি ইন্টারমিডিয়েট এর ছাত্র, সেকেন্ড ইয়ারের ছাত্র। এবং রাজনীতিবিদদের জন্য বলা হয় যে জেলে যাওয়া রাজনীতিবিদদের জন্য তারা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার মতো, মানে সেখান থেকে শিক্ষা নেন। প্রায় 50টা বছর এই রাজনীতি জীবনে আমার বেশিরভাগ সময় জেলে গেছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আজকে যারা এখানে উপস্থিত, যাদের ত্যাগ, যাদের কষ্ট, যাদের পরিশ্রম, যাদের রক্ত, আজকে সকলেরই অবদান আছে। আমরা মনে করি যে সকলের এই কষ্টের, আজকে যে ভোটের জন্য আমরা সংগ্রাম করেছি, যে সংগ্রামের জন্য আজকে 24টা বছর অপেক্ষা ছিলাম, যে এই 24 বছর আমার অনেক সহকর্মী, আমাকে যারা ভোট দিয়ে এমপি বানিয়েছে, আমি 3বার এমপি ছিলাম। আমি খুব কম বয়সে, 30 বছর বয়সে আমি প্রথম এমপি ছিলাম। যাই হোক, এই 3বার এমপি আমার জীবনের শেষ। অর্থাৎ আমি হয়তো আরো 4টা বার ইলেকশন করে 7বার এমপি হতে পারতাম, বাট আমার দুর্ভাগ্য আমি অংশগ্রহণ করতে পারিনি, আমি জেলে ছিলাম। তো আমি যেটা বলতে চাচ্ছি, এই নির্বাচন, এই গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার, মানুষের কথা বলার অধিকার, মানুষের ভাতের অধিকারের জন্যই তো যারা এখানে উপস্থিত আছেন, আমার অতিথি যারা আছেন, আমরা বিশ্বাস করি আমাদের সকলের ত্যাগের বিনিময়ে আজকের এই অর্জন। আজকে এই অর্জন, এই রক্ত, আজকে যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে এই যে 71, আপনারা যারা এখানে আছেন, আমরা কথা বলতে পারিনি। আমিও এসছি একসময়, এখানে কথা বলতে পারিনি। কথা যখন বলতে তার মানে তো আপনি আসলে মানে ঐক্যের কথাই বলছেন, ঘুরে ফিরে আসলে ঐক্যটা প্রয়োজন, মানে যে ত্যাগ এবং যে আজকে আমাদের মহাসচিব সাহেব যেটা বলেছে, যেটা আমাদের এই যে আমাদের ব্যারিস্টার সাহেব বললেন, আসলে উনি যেটা বলতে চেয়েছেন যে আমাদের যেহেতু একটা অর্থ অপচয়ের কথা বলতে চেয়েছেন, যে নির্বাচন যেহেতু গণভোট, এটা একটা ম্যান্ডেট, রাইট, যে আজকে যাদের রক্তের বিনিময়ে আজকের যে অর্জন, আজকে তাদের স্বীকৃতি বা তাদের এই ত্যাগকে করা, তো আজকে এই কারণে আমাদের দল তারা মনে করেছে, এবং হয়তো আমাদের প্রস্তাবনার মধ্যে আছে, গণভোট অবশ্যই দরকার। একই সাথে একই খরচে এটা যদি করা যেত,
তাহলে যেহেতু আমাদের সবকিছু তো আন্ডারস্ট্যান্ডিং এখানে, হ্যাঁ, মানে একটা একমাত্র মানে fascist, সেখানে আওয়ামী লীগ বড় ছাড়া বিরোধ মানে এখানে এই যারা আমরা উপস্থিত আছি, আমরা কিন্তু সকলে এক হচ্ছে একটা জায়গায়। জি, তো এই যে এক হচ্ছে সামঞ্জস্যের বিষয়বস্তু নিয়ে বিরোধ, একটা হচ্ছে বিষয়বস্তু নিয়ে বিরোধ, আর একটা হচ্ছে সময় নিয়ে, গণভোটের সময় নিয়ে Right. বিরোধ। আমার মানে আমি বিশ্বাস করি যে এটা বিরোধ কোনো মিটে আসবে বিতর্কে বিশ্বাস না করেন। গিয়ে, বিতর্কে না গিয়ে এটা ইমিডিয়েট বসে আলোচনা করে সমাধান করলে, তার মানে তাতে করে ইলাহি fascist-রা- নওয়াজ খান যেমন বলছিলেন গ্রিন রুমে। হ্যাঁ, আমি fascist-রা একটা- কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে। জি, সেটা হচ্ছে যে আপনি যে বললেন যে 14 থেকে কিংবা আপনার জীবনের যে একদম মানে সেরা সময়টা আপনি জেলে কাটিয়েছেন, নির্বাচন করতে পারেন নাই, নিপীড়নমূলক শাসনের একটা নিষ্ঠুর নির্মম শিকার আপনি। তো আমি তো দেখতে পাচ্ছি যে যারা জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত, এখন যারা অতিথি যারা আপনারা এখানে আছেন, প্রত্যেকেই এই নিপীড়নমূলক শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন এবং জুলাই বিপ্লব সংগঠিত করেছেন। কিন্তু সেই নিপীড়নমূলক শাসন যাতে না আসে, আর ফ্যাসিবাদী শাসন যাতে না আসে, কিংবা যে কোনো ফর্মে নিবর্তনমূলক শাসন না আসে, সেই জন্য কি এই ঐক্যটার দরকার? এটা একটু দরকার নাই? বিরতির পরে নেই এই উত্তরটা, মানে আমাকে একটা বিরতি ঠিক নিতে আছে। হচ্ছে, বিরতির পরে এসে এই উত্তরটা নেই। নিশ্চয়ই একই প্রশ্ন আপনি আমার আরো দুই অতিথির কাছেও আমরা রাখতে পারি, একই প্রশ্ন। সেই একটা বিরতি নিশ্চিত দর্শক, বিরতির পরে এই প্রশ্নের উত্তর সহ ফিরে আসছি, সঙ্গে থাকবেন। আসলে আমরা দেখে নিলাম অন্যান্য সংবাদ ভিত্তিক টেলিভিশনগুলো কি শিরোনাম করেছে। বিরতির আগে যে প্রশ্ন ইলাহি নেওয়াজ খানের ছিল আমার অতিথির কাছে, রুহুল কুদ্দুস তালুকদার দুরুদ যদি ছোট করে একটু বলেন। সবাই মিলে একসাথে সংগ্রাম করেছেন, এখন যখন জাতি গঠনের সময় আসলো তখন এই অনৈক্য কি কারণে আসলে? না, আমি এটাই বলতে চেয়েছি যে এত কষ্ট, এত ত্যাগ, যেটা মানে আপনারাও জানেন যে এখানে যারা আছে আমরা সবারই তো মানে অবদান আছে। হয়তো বিভিন্নভাবে আমরা এই প্রায় 16 বছর 17 বছরে আওয়ামী লীগের দুঃশাসনে আমরা এত কষ্টের মধ্যে অতিবাহিত করেছি। আসলে এখনো যখন ভাবি রাত্রে ঘুম ভেঙে যায়, শিরে ওঠে আমার পরিবার, আমার সন্তান, আমার স্ত্রী আসামি হচ্ছে, জেলে গেছে। আমার স্ত্রীকেও মানে ইলেকশন করতে গেছে 18 সালে, 8 সালে তাকে পিটিয়েছে, আমি জেলে, সেখান থেকে জেনেছি বা পরে তাদের যে সবগুলো আমরা শুনেছি। এখন বিষয়টা দাঁড়িয়েছে এই জায়গা থেকে তো আমরা মুক্ত। আমরা চাই এই যারা আমরা এখানে উপস্থিত আছি আমাদের সকলেরই অবদান আছে। আমরা চাই যে ফ্যাসিস্ট যারা জোর করে এই দেশকে শাসন শোষণ করে দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাদের সেই ষড়যন্ত্র চক্রান্ত কিন্তু অব্যাহত আছে। তাদের হাতে লক্ষ লক্ষ কোটি টাকা, এই টাকাগুলো না, কিন্তু তারা এই যে নিজেদের মধ্যে যে অনৈক্য, সেটা তো আর ওই মানে সেখানে আসলে ফ্যাসিস্টের কি ভূমিকা? না না, তাদের তো যে ভূমিকা থাকে, আমরা এই সুযোগটা দিতে চাই না। আমি এটাই বলতে চাচ্ছি যে আমাদের ভুলের কারণে তারা যেন কোনোভাবেই এই ষড়যন্ত্র চক্রান্ত করে যে নির্বাচন যে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যে নির্বাচনের জন্য আমাদেরকে 24টা বছর আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে, বা আমাদেরকে এই প্রায় 18টা বছর অপেক্ষা করতে হয়েছে। আমরা চাই যে মানুষের যে সেটা সেই চাওয়া তো আসলে আপনাদের নিজেদের মধ্যেই এটা ঠিক করতে হবে। অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, এই একই প্রশ্ন যদি আপনাকে করি, আজকে আপনারা মানে আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি একটা মানে সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন বাংলা মোটরে আপনাদের ওখানে, যে তলে তলে বিএনপির সাথে সমঝোতা করে আসন বাড়িয়ে নিচ্ছে জামায়াতে ইসলামী। আমরা তো মাঠে দেখছি যে জামায়াত ইসলামী এবং বিএনপির মধ্যে নানান বিষয়ে তীব্র মতবিরোধ। সেই জায়গায় আবার এখানে আসন ভাগাভাগির মানে বিষয়টা একটু মানে এটা একটু যদি বলেন, এখানে আবার মানে আপনারা তো সবাই আসলে মানে স্টেক হোল্ডার ছিলেন এই জুলাই অভ্যুত্থানের সেই জায়গায়। জি, ধন্যবাদ। আপনারা দেখবেন যে জুলাই অভ্যুত্থানে বা তারও আগে সবাই স্টেক হোল্ডার ছিল, সবারই এখানে অবদান রয়েছে। ধুলুভাই যেভাবে বললেন যে তার নিজের এবং তার পরিবারেরও দীর্ঘ নিপীড়িত হওয়ার ইতিহাস রয়েছে।
তো আমরা কিন্তু সেই জায়গা থেকেই একটি নতুন বাংলাদেশ, এমন একটি বাংলাদেশ গড়তে চেয়েছিলাম যে বাংলাদেশে আসলে কোনো শাসকের পক্ষেই, সেটা দুলুভাই ক্ষমতায় আসুক, শাহরিয়ার ভাই ক্ষমতায় আসুক বা মুসা ভাই ক্ষমতায় আসুক, যেই ক্ষমতায় আসুক, তার পক্ষে আর ওইভাবে ক্ষমতা প্রয়োগ করা, অপপ্রয়োগ করা সম্ভব হবে না। আমরা কিন্তু সেরকমই একটা ক্ষমতা কাঠামো চাই। তো সেজন্যই আপনারা দেখবেন যে এই মৌলিক একটা জায়গায় আমাদের আমাদের এনসিপির সাথে, তরুণদের দলের সাথে যারা বর্ষিয়ান রাজনীতিবিদরা আছেন, যে সব দল দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, তাদের সাথে একটি মৌলিক পার্থক্য আমাদের তৈরি হয়েছে সাম্প্রতিক সময়। আপনি দেখবেন যে এই জুলাই সনদের জন্য সবচেয়ে বেশি ভোকাল ছিলাম আমরাই কিন্তু আলোচনার টেবিলে প্রসঙ্গগুলো তুলেছি এবং অন্যান্য রাজনৈতিক দলও সেখানে অংশগ্রহণ করেছে, বিতর্ক হয়েছে, আলোচনা হয়েছে। তারপরে সবাই মিলে তারা কিন্তু ঐক্যমত হয়েছে। ঐক্যমত হওয়ার পরে দেখেন, আমরা কিন্তু এনসিপি একমাত্র রাজনৈতিক দল, তারা কিন্তু আমরা নীতিগত কারণে প্রকাশ্যে জানিয়ে দিয়ে যে সেই সনদ অনুষ্ঠানে কিন্তু আমরা স্বাক্ষর করতে যাইনি। কিন্তু আজকে আমাদের যে সমালোচকদের যে দুইটা দল, বিএনপি বা জামাতে ইসলামী, তারা কিন্তু সেখানে খুবই খুশি মনে সেই সনদ অনুষ্ঠানে স্বাক্ষর করেছেন এবং তারা সনদ নিয়ে এনসিপি কে ব্যঙ্গও করেছেন যে না, এনসিপি আপনারা কি তাহলে মানে এই প্রশ্নটা কি করা যায় যে আপনারা আগে থেকে জানতেন যে এরকম একটা পরিস্থিতি হতে যাচ্ছে, যে যেটা পরবর্তীতে জামাত ইসলামী এবং বিএনপি যে কারণে তারা দুজনই নাখোশ? না, আমরা তো বিএনপি বা জামাত ইসলামের উপরে নাখোশ হয়ে সনদ স্বাক্ষর থেকে বিরত থাকি। আপনাদের কথা বলছি না। এই জুলাই সনদের যে প্রস্তাবনাটা গেল, সেটার বিষয়ে তো দুজনেরই দ্বিমত আছে। বিএনপি একভাবে বলছে, জামাত ইসলাম অন্যভাবে বলছে যে এগুলো নির্দিষ্টভাবে থাকা উচিত ছিল। সেই জায়গায় মানে আপনারা কি আগে থেকে জানতেন যে এরকম একটা মানে অনৈক্য বা এরকম একটা পরিস্থিতি হতে যাচ্ছে? আমরা তো শুরু থেকেই বলেছি যে একটি বাস্তবায়ন প্রক্রিয়া যদি আপনি স্পষ্ট না করেন, একটি রোডম্যাপ যদি জাতির সামনে স্পষ্ট না করেন, তাহলে এই সনদে স্বাক্ষর অর্থহীন। আমরা যে অর্থহীন বলেছি, আমরা ভেবেছি যে আমাদের এই বক্তব্য সত্যি হতে বেশ কিছু সময় লাগে, কিন্তু আমাদের দুই রাজনৈতিক দল তারা কিন্তু এটি সত্য হতে খুব বেশি সময় নেননি। মাত্র কয়েকদিনের মধ্যেই তারা কিন্তু নিজেদের অবস্থানকে স্পষ্ট করেছেন যে তারা দুই দলই আসলে এই সনদে তারা যে বিষয়ে ঐক্যমত হয়ে স্বাক্ষর করেছেন, একটি সামাজিক চুক্তি করেছেন, সেই চুক্তি আসলে তারা মান্য করার জন্য করেননি। জনগণের মাঝে এক ধরনের একটা ইমপ্রেশন দেওয়ার জন্য শুধুমাত্র তারা এই সনদগুলো স্বাক্ষর করেছেন। এটি কিন্তু তাদের বর্তমান আচরণেই কিন্তু স্পষ্ট হচ্ছে। আমরা শুরু থেকে ফার্ম ছিলাম যে জায়গায়, যে সনদে আপনারা যে বিষয়গুলো ঐক্যমত হয়েছেন সেগুলো অবশ্যই একটি বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। কারণ আমাদের গণতন্ত্র শেখ হাসিনা এমন একটি ভঙ্গুর অবস্থায় ফেলে রেখে গেছে, যেখানে আসলে এই কাঠামোগুলো পরিবর্তন ছাড়া যেই আসুক তার পক্ষে আবার ফেসিবাদী হয়ে ওঠার সম্ভাবনা তৈরি হবে। সেজন্য আমাদের অনেক জায়গায় মৌলিক সংস্কার দরকার, বিশেষ করে এই সংবিধানেও আমাদের এমন বেশি মৌলিক সংস্কার দরকার যেটা আসলে সংসদে নিয়ে দিয়ে সম্ভব নয়। এজন্য আমরা কিন্তু স্পষ্ট করে বলেছি যে নতুন যারা গণপ্রতিনিধি নির্বাচিত হবেন তাদের একই সাথে গাঠনিক ক্ষমতা, কনস্টিটিউয়েন্ট পাওয়ার ডেলিগেট করতে হবে। এটিকে কিন্তু সব রাজনৈতিক দল ঐক্যমত হয়েছে, গণভোটের ব্যাপারে ঐক্যমত হয়েছে। এখন দেখেন, যারা স্বাক্ষর করে আসলো শুধুমাত্র তারাই এখন এই বিষয়টা নিয়ে খুব বেশি মতৈক্য এখন আর তাদের মধ্যে দেখা যাচ্ছে না, একে অপরকে দোষারোপ করছেন এবং এমনকি ঐক্যমত কমিশনকেও দোষারোপ করছেন। এই জায়গা থেকে আমাদের কিন্তু এই দুই দলের যে ঝগড়া বা দুই দলের যে মতবিরোধ, তার ভিতরে আমাদের আসলে ঢোকার কোনো ইচ্ছা নাই। আমাদের বক্তব্য এখনো স্পষ্ট যে আমরা এমন একটি বাংলাদেশ চাই, এমন একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই যেখানে কোনো ফেসিবাদী বা নিপীড়নমূলক কাঠামো থাকবে না। সেই কাঠামো থেকে উত্তরণ আমরা ঘটাবো। মানে সেজন্যই আসলে আপনারা তো স্পষ্ট করে বলছেন যে এই দুই দলের মধ্যে আসলে যেটা আমরা সামনে দেখছি সেটা নয়। আপনারা বলছেন তলে তলে বিএনপির সঙ্গে জামাত ইসলামীর সমঝোতা করে আসন বাড়িয়ে নিচ্ছে। মানে এটা তাহলে কিসের ভিত্তিতে? জি, এটি যদি আপনারা একটু লক্ষ্য করেন যে জুলাই সনদ যেদিন স্বাক্ষর হলো সেদিন এই দুই দলের চেহারা, তাদের যে অভিব্যক্তি, সেগুলো আপনারা দেখবেন। তারা এত বেশি খুশি ছিল এই সনদে স্বাক্ষর করতে পেরে যে তারা এনসিপি কে বাদ দিয়ে তারা একটা নতুন বাংলাদেশ করে ফেলতেছে। যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল তাদেরকে পাশ কাটিয়ে গিয়েও তারা আসলে পুরনো যে বন্দোবস্ত সেটি টিকিয়ে রাখতে তারা সক্ষম হবে। অথচ দেখেন, এরপরেই কিন্তু তারা এই বক্তব্যগুলো সামনে আনছেন। তো এতে তাদের 17ই অক্টোবরের তাদের যে আচরণ, যেটা জাতি দেখলো, টেলিভিশনে দেখলো, তাদের হাসি মুখ দেখলো, তারা সনদ উঁচিয়ে ধরে নিজেদের বিজয় উল্লাস প্রকাশ করলেন, সেই তারাই এখন আবার একে অপরকে দোষারোপ করছেন, ঐক্যমত্য কমিশনকে দোষারোপ করছেন। এটির মাধ্যমে আসলে প্রতীয়মান এভাবেই হয়
যে এরা নিজেদের মাঝে তাদের যে বোঝাপড়া সেটি আসলে ঠিকই আছে। তারা একটি পাতানো নির্বাচনের দিকে যেতে চান যেখানে পুরনো বন্দোবস্তরাই জয়ী হবে, শুধুমাত্র যারা মানে দীর্ঘদিন আপনারা কি ধরে এই দুই দলের কারোর সঙ্গেই আপনারা যাবেন না তাহলে? না, আমরা যে আমরা তো জোটের কারোর খবর টবর সাথেই- নানান গণমাধ্যমে কারোর দেখছি। সাথে জোটবদ্ধ হবে না, এটি আমাদের স্পষ্ট অবস্থান, এটি আমরা বারবার বলেছি। কিন্তু নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য আমাদের জন্য অন্য আলোচনা হতে পারে, সেটা ভিন্ন আলাপ, কিন্তু জোটবদ্ধ হওয়ার আলোচনা কিন্তু আমরা কখনোই করিনি। মানে সেখানে এবং আসন এখনো ভাগাভাগি, পর্যন্ত এটা তো আমাদের যে ওটা তো প্রস্তুতি, এক ধরনের আসন সেখানে কিন্তু ভাগাভাগি। আমরা 300 আসনেই প্রার্থী দেওয়ার জন্যই আমাদের প্রস্তুতি আমরা অব্যাহত রেখেছি। মানে আপনারা কি, মানে আমি স্পষ্ট করে বলি যে যেহেতু আপনারা মানে অন্যদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন, তলে তলে আসন বাড়ানোর চেষ্টা করছে, আপনারা কি তলে তলে কিছু করছেন কারোর সঙ্গে? না, আমরা কারোর সাথেই তলে তলে কিছু তলে করছি তলে না, কিছু আমরা যা করছেন। করছি প্রকাশ্যে করছি। এবং আমরা অন্যান্য রাজনৈতিক দল, সরকার, ঐক্যমত্য কমিশন সবাইকেও একই আহ্বান জানাই যে আপনারা স্টেক হোল্ডার হিসেবে সবাইকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। জি। কেউই গোপনে কোনো কিছু করেন না প্লিজ। আপনারা যা করবেন জনগণের সামনে স্পষ্ট করেন, জনগণকে সাথে নিয়ে করেন, আমাদের আহ্বান একই। ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির, এলাহি নওয়াজ খানের এই প্রশ্নটা একটু মানে আমি আসলে করতে চাই আপনাকে। সবাই মিলে একসঙ্গে সংগ্রাম করলেন, এত ত্যাগ, দীর্ঘ 17 বছর ধরে নানান দমন পীড়ন, গুম খুন, নানান মানে অন্যায় অত্যাচার সব সয়ে যখন জাতি গঠনের প্রশ্ন আসলো, তখন আসলে এমন অনৈক্যের শব্দগুলো আমরা শুনি কেন? আপনার এই অনৈক্য কথাটাকে আমি আমি খুব আশাবাদী মানুষ। আর এই যে দুলু ভাই বললো না, আমার এখনো খেয়াল আছে, নূর হোসেন যখন মারা যায় তখন আমি ক্লাস 6 এর ছাত্র, এবং রাস্তায় সেদিন আমি স্লোগান দিয়েছিলাম, এই রক্ত কোনোদিন বৃথা যেতে পারে না, এই রক্ত কোনোদিন বেইমানি করে না, এই রক্ত কোনোদিন আপোষ করে না। এবং দেখেন 90 সালে 86 সালে নির্বাচনে আওয়ামী লীগ জামাত গেল, সেই নিয়ে বিএনপির সাথে মানে একটা ডিস্টেন্স হলো, কিন্তু 90-এ গণ অভ্যুত্থানে 3 দলীয় ঐক্যজোট কিন্তু সাইন করলেন এবং এরশাদ সাহেবের পতন হলো। আজকে যদি আপনি দেখেন, এই ফ্যাসিস্ট সরকারের কথা আমার জহিরুল মুসা ভাইও বললেন, উনি তো আমাদের বলতেছেন জামাতি ইসলাম আর বিএনপির কথা। উনি বোধহয় কয়েকদিন আগে দেখেননি, ওনার সামান্তা যে হাসি দিলেন আমাদের সালাউদ্দিন ভাইয়ের সাথে মিটিং করে এসে। রাজনীতিতে আলাপ আলোচনা করবে, এটা দোষের না, এটা আশাবাদের ব্যাপার। ওনারা উনি যেভাবে বলতেছেন, আমরা সনদে সাইন করার আগে আমি আপনাকে প্রথম বলি, এই সেন্টার ফর পলিসি রাইটস প্রথম বলেছিল 3টা কথা। একটা হচ্ছে গণভোট দিতে হবে টাকার কথা চিন্তা করে, আমাদের যদি সত্যিকার বাস্তবতায় ইলেকশনের দিন গণভোট করা যায় তাতে কোনো সমস্যা নাই বলে মতামত দিয়েছিলাম। দ্বিতীয় কথা, এই গণভোটের আগে অবশ্যই একটা আদেশ পাশ করতে হবে, সে আদেশটা অর্ডিন্যান্সের মাধ্যমে হতে পারে, গেজেট নোটিফিকেশনের মাধ্যমেও হতে পারে। এবং তারপরে আমরা বলেছিলাম যে ঐক্যমত কমিশনের যে রিপোর্ট ড্রাফট আকারে জনগণের কাছে দিতে হবে। আজকে দেখেন এই সমস্ত দলগুলো 270 দিন আলোচনা করে তার কিন্তু রোড ম্যাপ দিয়ে দিল। প্রথমে আমরা সাইন করব, সেকেন্ডলি একটা আদেশ আসবে, থার্ড হচ্ছে গণভোট হবে। এনসিপিরও তো একই দাবি ছিল, তাহলে এনসিপি সেদিন কেন সাইন করলেন না? এনসিপি যদি সাইন করতো আজকে তো ওনারা গেলেন সাইন করার জন্য। আরো একটা জিনিস আপনাদেরকে বলি, সেই অনুষ্ঠানে সরকারের 2 জন উপদেষ্টা যাদেরকে পাঠানো হয়েছিল ছাত্র প্রতিনিধি হিসাবে, দে বিলংস টু এনসিপি। তো আপনি যদি বলেন এনসিপির কেউ ওখানে ছিল না, এই জিনিসটা বোধহয় ঠিক হবে না, কারণ এনসিপি এখনো বলে না ওই 2 ছাত্র উপদেষ্টা তাদের না। তো এনসিপিও সেখানে উপস্থিত ছিলেন, সাইন করেননি। এনসিপি পরে যে এই ঐক্যমত কমিশনের সাথে মিটিং পর্যন্ত করেছে। আমরা ঐক্যমতে আমরা সবাই একমত, এবং আমরা জানি এই দুলু ভাই যে কথা বললো, এই ঐক্যমতের ছাড়া আমাদের কোনো পথ নেই। রাজনীতির মাঠে আমরা অনেক কথা বলি, সব কথা টেবিলে আসে না, কিন্তু সবাই মিলে একটা জিনিস আমরা শিওর, এই সনদ বাস্তবায়ন না করতে পারলে ওই দুলু ভাই যেমন ভোট করতে পারেনি 24 বছর, আমাদের সবাইকে মনে হয় ক্ষুদিরামের মতো ফাঁসিতে ঝুলতে হবে। সো এই সনদটা দরকার, এবং আমার বিশ্বাস এই যে কথা বলছে আজকে আসিফ নজরুল, একটা কথা সবার শেষে বলছে যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত না হলে খুব তাড়াতাড়ি প্রধান উপদেষ্টা কি ঘোষণা করবেন। প্রধান উপদেষ্টা নিজে স্বেচ্ছাচারী হয়ে ঘোষণা করবেন না, তিনি এই রাজনৈতিক দলগুলোর সাথে বসে একটা কম্প্রোমাইজের ভিত্তিতে এই গণভোটের ঘোষণা দিবেন। সো যারা, আর একটা জিনিস আপনার মাধ্যমে বলি, অনৈক্যর কথা আমার শুনলেই মনে হয় কি, এই যে আওয়ামী লীগের ফেলে যাওয়ার টাকা, এই টাকায় কিছু সাংবাদিককে ক্রয় করা হয়েছে যারা রাত দিন
আমাদের এই ঐক্যটাকে দেখতে পারতেছে না, যাতে কোনোভাবে আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করতে পারলে, মানুষের দৃষ্টিটা এই ভোট থেকে সরাতে পারলে, দেশে একটা কাওয়াজ হলেই ঠিক 2006-08 মতো একটা পরিস্থিতি সৃষ্টি করে যাতে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায়। সেই জন্য আপনাদেরকেও সাংবাদিক ভাই, আপনাদেরও একটা দায়িত্ব আছে, অনৈক্যটাকে সরিয়ে রাখেন। রাজনৈতিক মতবিরোধ একটা আলাদা জিনিস, আর অনৈক্য একটা আলাদা জিনিস। আমাদের এখানে কেউ সবাই কি মুখ দেখাদেখি করতেছি না, সবাই মুখ দেখাদেখি করতেছি। দেখেন 2 দিন আগেও জামাত ইসলাম বিএনপি একসাথে মিশছে, এনসিপি একসাথে মিশছে। সো আমাদের মধ্যে ওই যে অনৈক্য বীজ আওয়ামী লীগ এতদিন ধরে গোপন করে 15 বছর শাসন করেছে, সেটা হওয়ার কোনো সুযোগ নাই। কারণ আমাদের চোখের সামনে লগি বৈঠার এই কয়েকদিন আগেই গেল, লগি বৈঠা দিয়ে কিভাবে আমাদেরকে মেরে ফেলে দিয়েছিল। 2008 সালে তো দুলি ভাই খালি ভিতরে ছিল, ভাবি তাও কপাল ভালো ভোটে দাঁড়াতে পারছে, ভাবি তাও জীবিত আছে, অনেক মা বোন জীবিতও নাই। না তাহলে তো শাহরিয়ার এই ভাই, জিনিস- মানে এই যে এই বক্তব্যটা কি, মানে আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি জামায়াতের, মানে তাহলে এগুলো কি এটা কথার political কথা, মানে দাবি। আমরা এগুলো গুরুত্ব না দিলেও আমাদের চলবে? এগুলো গুরুত্ব না দিলেও, এগুলো নিয়ে এত ইম্পর্টেন্ট দেওয়ার কিছু নাই। কিন্তু আপনাদেরকে একটা বলতে যে গণভোট হবে, জুলাই সনদের ভিত্তিতে ইলেকশন হবে, এটা সেই মেকানিজমটা আমরা করবো। না, একটু এলাহি নওয়াজ খান একটা প্রশ্ন করবেন। আমি এখন বলেন। তিনজনকে আমি একটা মানে প্রশ্ন, প্রথম হলো অ্যাডভোকেট জহুরুল ইসলাম, জুলাই ওই সনদের স্বাক্ষরে জামাত এবং বিএনপির নেতাদের যে উচ্ছ্বাস দেখেছেন, এটা মনে হয় দেখাটা অমূলক ছিল না, কারণ ওনারা দুটা পার্টি বহু বছর ধরে একসঙ্গে রাজনীতি করেছেন, এমনকি একসঙ্গে 4 দলীয় জোট নামে জোটে ওনারা নির্বাচনও করেছেন। আর একটা হলো যে আমাদের দেশে এই জিনিসটা ঘটে গেল যে রাজনীতির কারণে রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, এটা অন্য কোথাও হয় না। শুধুমাত্র পলিটিক্সের কারণে রক্তের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। আর আমি সুতরাং এটাকে আমি মনে করি না যে এটা খুব খারাপ, আমার ভালো জিনিস। আর একটা হলো যে সংকটটা কোথায়, এত বছর ধরে এই 3টা পার্টি, আপনারা যারা নতুন আসছেন তারা একই ঘরানার লোক, সব প্রিন্সিপাল এনিমি ছিল হলো সবার আওয়ামী লীগ। সব কথা বলা হয়তো আওয়ামী লীগের বিরুদ্ধে, ইলেকশনে গেলে আওয়ামী লীগের লুটপাটের কাহিনী কথা বলে নির্বাচন করা হতো। সম্ভবত আওয়ামী লীগ মঞ্চে না থাকাতে শত্রু পাচ্ছে না খুঁজে, নিজেরা কিছুটা ঝগড়াঝাটি করছে, ব্যাপারটা আমার কাছে এরকমই মনে হয়। না, কিন্তু কি বলেন শাহরুখ না, সাহেব? এই কথাটা মনে হয় ঠিক না ভাই। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবাই আন্দোলন করতেছি, এবং ভারতীয় আধিপত্যবাদ আজও আছে, আগামীতেও থাকবে। এবং আপনাকে স্বাধীনতা রক্ষা আপনি করতে কি গেলে তাহলে মনে করেন যে স্বাধীনতা না আপনি কি তাহলে মনে করেন যে ভারত এবং আওয়ামী লীগ পরিপূরক শক্তি, পরিপূরক একটা শক্তি? এক মায়ের 2 সন্তান না, এক সন্তান। জহির হল, কি মনে করেন আপনি? দেখুন, আপনি যে প্রসঙ্গটি তুলেছেন এটি আসলে আমরা ইতিবাচক ভাবেই দেখি, যে আমাদের মাঝে পলিটিক্যাল বক্তব্য থাকবে, একে অপরের বিরোধিতা থাকবে, আমরা সব মতে একমত হব না, কিন্তু এটাকে আসলে মতৈক্য হয়নি এটি বলে ব্র্যান্ডিং করা বোধহয় ঠিক না। কারণ পলিটিক্সে আমরা একে অপরকে কখনো কখনো শালীনতার মধ্যে থাকবো, কখনো কখনো আমরা একে অপরকে হয়তো কথার মাধ্যমে আক্রমণের দিকেও যাব, বা আমরা দুলু ভাইয়ের বক্তব্য আমি খণ্ডন করব, আমার বক্তব্য তিনি খণ্ডন করবেন, তিনি আমাকে লজিক্যাল ওয়েতে প্রমাণে জর্জরিত করবেন, আমাকে জবাবদিহিতা চাইবেন। এইগুলোকে আমরা দীর্ঘদিন আমাদের দেশে গণতন্ত্র না থাকার কারণে একটা স্বাভাবিক কথাকেও আমরা শত্রুতা হিসেবে পরিগণিত করছি কিনা সেটিও আমাদের আসলে বিবেচনা করা উচিত। আমাদের স্বাভাবিক আলোচনাকেও অনেক সময় আপনাদের মনে হয় যেন এরপরই তারা আবার হাতাহাতি শুরু করে দেয় কিনা আসলে। না, কিন্তু আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি যে এই জুলাইয়ের পরে এটি আসলে কখনোই ঘটবে না। বাংলাদেশে এখন যারা রাজনীতি করছেন বা করতে আসছেন, যারা আগ্রহী হয়েছেন, অনেক তরুণ, অনেক ব্যক্তিরা রাজনীতিতে আগ্রহী হয়েছেন যারা আসলে কখনোই এর আগে রাজনীতিতে আগ্রহী ছিলেন না। তো এরা আসলে বড় একটি পরিবর্তন নিয়ে এসেছেন, এবং সবচেয়ে বড় পরিবর্তন এসেছে মানুষের মনে। অর্থাৎ যে রাজনৈতিক দল যারা পুরনো ভাষায় কথা বলার চেষ্টা করবে বা পুরনো আচরণ করার চেষ্টা করবে, তাদের জবাব কিন্তু জনগণই দেবে। কিন্তু আমরা মনে করি যে আমাদের মাঝে অনৈক্য আসলে নেই, আমাদের মাঝে ঐক্য আছে। আপনি আবার বলেন যে আওয়ামী লীগ আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, দেখবেন আমরা সবাই আবার রাস্তায় বের হয়ে গেছি। আপনি আবার আমাদেরকে বলেন যে ইন্ডিয়া আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করেছে, আমরা কিন্তু আমাদের না, তাহলে তো অস্ত্র আছে সেটা নিয়ে আমরা বের হয়ে তাহলে তো যাবো। এলাহি আচ্ছা, নওয়াজ খানের কথাই ঠিক, যে সবসময়- মানে আপনার শত্রু না পেয়ে আমি- The beauty of democracy. একে ভাই, অপরের দিকে তীর ছুঁড়ছে। আপনাদের এই কথার প্রসঙ্গে
আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হলো যে আমার তো মনে হয় যে ঠিক নির্বাচনের দিনে, মানে একই সাথে গণভোট এবং নির্বাচন, এই ব্যাপারটা হতে পারে, এবং এ ব্যাপারেও আমার মনে হয় রাজনৈতিক দলের কনসেনসাস হয়ে যেতে পারে। হ্যাঁ, হতে পারে, এটা অস্বাভাবিক না। আর একটা জিনিস দেখেন, দিস দ্য বিউটি অফ দ্য ডেমোক্রেসি। মত প্রকাশ করবেন, সহমত হবেন, সেটাই হচ্ছে ডেমোক্রেসি। এই যে আমার দুলু ভাই কত সুন্দর করে আমাদেরকে ভাই সুলভ ভাবে কত সুন্দর করে আমরা একটা কথা বুঝতে, আমরা রাজনীতিতে মাঠে হয়তো গরম বক্তৃতা দিই, সেটা তো না, এটা কিন্তু ঠিক, স্বীকার মানে করতে আপনারা হবে। টকশোতেও একে অপরকে আক্রমণ করে গরম বক্তৃতা দেন, কথা বলেন, আবার যখন আমরা অফেয়ারে থাকি তখন আপনাদের মধ্যে আমাদের ভিন্নতা দেখি। কাছে- কিন্তু মানুষের সামনে কিন্তু আপনাদের ক্যারেক্টারটা ওরকম থাকে না। মানে এটা নিয়ে আমি একটু বিরতির পরে আমি এলাই ভাই না উপস্থাপক ভাইয়া, জি জি বলেন। আমি একটা কথা বলতে চেয়েছিলাম জি দুলু ভাই বলেন, আমি যে এই সময় দিচ্ছি। কথাগুলো ওই যে আমাদের শাহরিয়ার কবির, আমাদের মুসা এলাহি ভাই যে কথাগুলো বললেন, আমি আসলে সবাইকে মানে ধন্যবাদ জানাই। আসলে ওনাদের কথার সঙ্গে আমার কথা আর আমার মনের সবকিছুরই একটা মিল এখানে। আসলে যেটা সত্যিকার কথা বলতে কি, যে আপনারা যেটা এলাহি ভাই বললেন, জামাত আসলে জামাতের সাথে আমাদের দীর্ঘদিনের একটা রাজনীতিক একটা মানে কি বলবো 4 দলীয় জোট ভাবে আমরা নির্বাচন করেছি। 91-এ যে নির্বাচন হলো, সে নির্বাচনেও কিন্তু আমরা সরাসরি না হলেও পরোক্ষ প্রত্যক্ষ ভাবে আমরা নির্বাচনগুলো তাদের কে ছেড়ে দিয়েছি। প্রায় তখন 18টা সিট তারা পেয়েছিল। তারপরে 2001 সালে এসে তারা সম্ভবত 22টা কি 24টা সিট পেয়েছিল। আবার 96-এ তাদের সাথে আমাদের ঐক্য না থাকার কারণে তারা 3টে সিট পেয়েছিল। তো যেটা আমরা মনে করি যে যে একটা সম্পর্ক, যেটা আমাদের মুসা সাহেবও বললেন, আসলে যে এখন এই যে আমি যখন এই যে ক্যাম্পেইন করছি, এই যে মানে 5ই আগস্টের পর, কারণ 5ই আগস্টের আগে তো আমি অ্যাকচুয়ালি জি। আমি আমার এলাকায় ঘুমাতে পারিনি, যেতে পারি নাই। আমার বাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে, আপনারা যদি কখনো নাটোরে যান, যদিও আমি এখন রেনোভেশন করে ঠিক করেছি, রাস্তার সাথে মিশিয়ে দিয়েছিল। প্রতিবার যখন মানে প্রোগ্রাম থাকে, কর্মসূচি থাকে, তখনই গিয়ে আমার বাড়িতে আক্রমণ, কখনো বোমা, কখনো গুলি, কখনো ড্রিল, মানে আমার বাড়ির কাজ, মানে বাড়ির আসবাবপত্র ভেঙে চুরমার করে। যাই হোক, তা এখন আমি যেহেতু 5 তারিখের পর যেতে পারছি, যে কথাটাও আজকে আপনারা আলোচনা করছেন, আসলে জামাতের বিরুদ্ধে আমি কি বক্তব্য দেবো বলেন? আমি যে ভাষায় আওয়ামী লীগকে বলেছি, আমি অনেস্টলি স্পিকিং, আমি 3বার এমপি হয়েছি। আওয়ামী লীগের বিরুদ্ধে যে ভাষা বলতে পেরেছি, আমরা তখন আওয়ামী লীগ না, না, আওয়ামী কিন্তু লীগ তাহলে মানে মানুষ ইন্ডিয়া। বিশ্বাস করবে কি করে? মানে না, ধরেন আওয়ামী লীগ আপনারা যে মানে ইন্ডিয়া, যে এখন যে ইন্ডিয়া মানে ভাষা আওয়ামী আওয়ামী লীগ। লীগের প্রতি দিচ্ছেন, যদি না, না, এরকম হয় যে আমি এই কথায় আসছি যে অ্যাকচুয়ালি আওয়ামী লীগের বিরুদ্ধেই আমরা কথা বলেছি। এখন জামাত ইসলাম কিভাবে আমাদের বিরুদ্ধে বলবে, আমরা তাদের বিরুদ্ধে কি বলবো? প্রবলেমটা হয়েছে এই জায়গাটা। তো আলটিমেটলি তারপরও আমরা মনে করি যে হ্যাঁ, মানে জামাতে আওয়ামী লীগ ইসলাম না, আমি আপনার যে কথাগুলো আলোচনা হচ্ছিল, হ্যাঁ। ঐক্যের কথা বললেন, আমি জানি না আমাদের নেপথ্যে ঐক্য জি, হচ্ছে কি exactly. হচ্ছে না, তার নেই না। তবে আমি এই আমাদের যে 3 জন এখানে আছে, আমরা বিশ্বাস করি, আমার সম্মত আপনারা কি যেন বললেন যে আওয়ামী লীগের কথা শুনলে তখন কিন্তু আমরা ঐক্য হয়ে যায়, এটা সঠিক কথা। কারণ না, আওয়ামী লীগের কিন্তু সাথে- যখন আপনারা নিজেরা বলছেন যে এই কথাগুলো আসলে মানে পলিটিক্যাল স্টেটমেন্ট, ভিতরে আপনাদের আসলে ঐক্য আছে কোনো, এখন যখন একই কথা আওয়ামী লীগের প্রতিও বলছেন, তাহলে সেই ঐক্য যে নেই আওয়ামী লীগের সাথে আপনাদের, মানে সেটা জনগণ কিভাবে বুঝবে? মানে তবে একটা মনে করে একটা ভীতি আছে, সেটা হলো যে আপন লোক, কাছের লোক যখন শত্রু হয়, তখন কিন্তু ভয়ঙ্কর শত্রু হয়। আপনার চিহ্নিত শত্রুর থেকে ঘনিষ্ঠ লোকেরা শত্রু হলে এটা ভয়ঙ্কর শত্রু হয়। এই ধরনের আশঙ্কা কিন্তু থেকে যেতে পারে, যে কারণে আপনারা যারা জুলাই বিপ্লবের সঙ্গে সংযুক্ত, তাদেরকে মনে হয় আর একটু সতর্কভাবেই কথা বলা এবং চলা উচিত কিনা। জি, আমরা একটু বিরতির পরে এটা নিয়ে একটু আলোচনা করি। একটা বিরতি নিতে বলছে আমাকে অনেকক্ষণ ধরেই। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি ৭১ জার্নালে, সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। আমরা আলোচনা করছিলাম, একটু যদি ব্যারিস্টার শাহরিয়ার কবির আপনার কাছে একটু আসি।
মানে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। মির্জা ফখরুল বলেছেন যে সুপারিশে বলা হয়েছে সংবিধান সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 270 পঞ্জিকা দিবসের মধ্যে যদি সংস্কার সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কার বিলটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে, যা অযৌক্তিক, উদ্দেশ্য প্রণোদিত এবং হাস্যকর। তিনি বেশ কিছু আইনি বিষয়ে বলেছেন যে জাতীয় সংসদে অনুমোদনের পর যে কোনো বিল রাষ্ট্রপতির অনুমোদন প্রাপ্তির পরই কেবল আইনে পরিণত হয়, স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ নেই এবং তা গণতান্ত্রিক রীতি এবং সংসদীয় সার্বভৌমত্বের পরিপন্থী। এটার আসলে আপনার কি আইনি ব্যাখ্যা? উনি বর্ষিয়ান রাজনীতিবিদ, উনি আমাদের শিক্ষক মানুষ, ওনার ভুল ধরবো না, তবে আমার মনে হয় যে ওনার ইন্টারপ্রিটেশনটা ঠিক না। জুলাই চার্টার বা সনদটা হচ্ছে ঐক্যমত, আপনি হচ্ছে দিস লাইক এ ম্যাগনা কার্টা, একটি অলিখিত চুক্তি আপনি সাইন করেছেন, যে সামাজিক চুক্তি বলেন, সোশ্যাল কন্ট্রাক্ট ঠিকই বলেন আর যাই বলেন, এটা একটা লিগ্যাল ভিত্তি দিতে হবে। সেই ভিত্তিটা আপনি পেয়ে যাবেন কোথায়? গণভোটের মাধ্যমে। এখন আপনাকে একটা উদাহরণ দিই, ধরে নেন আমরা দ্বিকক্ষ বিশিষ্ট বাইক্যামেরাল পার্লামেন্ট বানাবো। এখন দ্বিকক্ষ কতজন মেম্বার, কিভাবে 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 ফাংশন করবে, সেখানে কয়দিন আপনার হচ্ছে সংসদ বসবে, এগুলো নিয়ে আপনি এই সময়টা পাবেন। কথা হচ্ছে এই সময়টার মধ্যে আপনি ঐক্যমত হলেন না, তাহলে কি হবে? এটা অটোমেটিকলি হবে। এই প্র্যাকটিসটা কোথায় আছে? ইউকেতে আছে। ইউকেতে কি, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ যদি কোনো বিল হাউস অফ লর্ডসে পাঠায়, বিল আবার বোঝেন আইন কিন্তু না, বিল পাঠাচ্ছে, পরপর 3 বার যদি হাউস অফ লর্ডস সেটা রিজেক্ট করে, সেটা অটোমেটিকলি আইনে পরিণত হবে। ঠিক একই জিনিস আমেরিকাতে, কংগ্রেসের 2টা পার্ট, সিনেট আর হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। হাউস অফ রিপ্রেজেন্টেটিভ 3 বার যদি কোনো বিল সিনেটে পাঠায় এবং সিনেট যদি সেটা অ্যাপ্রুভ না করে, তাহলে কি হবে? সেটা অটোমেটিকলি বিলে চলে যাবে। আর আমরা একটু আগে যে কথাতে আসতেছিলাম বাইরে, না শাহরিয়ার ভাই, আরেকটু যদি ক্লিয়ার করেন আমাকে, যে যে ধরেন যে উচ্চকক্ষের কার্যপদ্ধতি কি হবে, মানে এগুলো তো আইন করতে হবে, মানে হ্যাঁ সেই আইনগুলো আইন করতে হবে, হ্যাঁ এই আইনগুলো সংসদে হবে, এই আইনগুলো সংসদে হবে, হ্যাঁ হ্যাঁ, সংসদে মানে হবে না, সদস্যরা হচ্ছে দেখেন মিলে করবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরেকটা কথা বলছেন, সংসদের যদি কনস্টিটিউয়েন্ট পাওয়ার মানে সার্বভৌম ক্ষমতা না থাকে, তাহলে আপনি সংবিধানের এই সনদে যেগুলো আছে সেগুলো করতে পারবেন না। অতএব একই সংসদ 2টা কাজ করবে, একটা এক সাইডে গণপরিষদের মতো কাজ করবে, আর এক সাইডে করবে কি সাধারণ যেভাবে পার্লামেন্ট কাজ করে সেই পার্লামেন্ট কাজ করবে। কারণ সাধারণ পার্লামেন্টের মাধ্যমে আপনি কিন্তু এই গণপরিষদের কাজটা করতে পারেন না। সো গণপরিষদের নামটাই কিন্তু অন্যভাবে এখানে আসে না, মানে আমি একটু যদি সহজ করে, মানে আমি অত আইনি বিষয়ে আসলে একটু সহজ হতে চাই, সহজ করে বল। হ্যাঁ জি শাহরিয়ার ভাই, যদি মানে সংসদ সদস্যরা যদি এই আইনটা করতে কি হবে, মানে সংসদ সদস্যরা যদি এই আইনটি মানে করার ক্ষেত্রে নিজেরা ঐক্যমতে আসলেন না, মানে সিদ্ধান্তে আসতে পারলেন না, তখন কি হবে? আচ্ছা, প্রশ্ন হচ্ছে এখানে একটা জিনিস আবার বলছে, টেকনিক্যাল জিনিসটা হচ্ছে কি, যে সনদে যে 46টা আছে, এই 46টার ব্যাপারে অটোমেটিকলি সেটা চলে যাবে। এটা কিন্তু ওই যে কাঠামোটা কি হবে, 46 দিনে আমরা একমত যে আমরা কি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করব, কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের গণভোটে কি 46টাই যাবে? আমি প্রশ্নটা আগেও আপনাকে করেছিলাম, মানে সেটা কিন্তু ক্লারিফাই করা হয়নি, মানে যে আমি কি 48টা প্রশ্নের উত্তর দেব নাকি আমি একটা প্রশ্নের উত্তর দেব, মানে হ্যাঁ না একটা দেব নাকি 48টা দেব? একদম সহজ বুঝিয়ে দিই, সাধারণ জনগণ ধানের শীষে ভোট দিবে না 31 দফাকে ভোট দিবে? ধানের শীষে ভোট দিবে। ধানের শীষে ভোট দেওয়া মানে 31 দফাকে। 31 দফার হয়তো আমি 2টা দফাকে পছন্দ করি না, কিন্তু 31 দফার এই 2টা দফাকে পছন্দ করি না, সেটা আমি কাকে দিয়ে বলতে পারবো? আমার লোকাল রিপ্রেজেন্টেটিভ, সে হচ্ছে আমার এমপি। কিন্তু আমি যখন ভোট দিব, যেহেতু আমি 29টাকেই সমর্থন করি, সেজন্য কিন্তু ধানের শীষে ভোট দিব। গণভোটটাও ঠিক তাই না, কিন্তু তা হলো না, মানে তা হয় কি করে? কারণ বিএনপি তো নোট অফ ডিসেন্ট আছে, এখন বিএনপি তো ওই যে মানে যে 16টা বা 17টা পজিশন আছে, সেখানে তো সে বিএনপি না। শেষ করে দিই সালাউদ্দিন ভাই বললেন লাস্টের দিন সবাইকে জড়ায় ধরে যে ফান্ডামেন্টাল কোনো বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দেয়নি। এবং আপনাকে একটা কথা আমি আজকে বলি, বাংলাদেশ জামাতে ইসলাম বলেছে যে জুডিশিয়ারির অ্যাপয়েন্টমেন্টে জ্যেষ্ঠ জনকে কি করা হবে, চিফ জাস্টিস করা হবে। আমি নিজে এটা অপছন্দ করি। আমার কথা হলো যে দুইজনের অপশনটা থাকা ভালো,
কারণ যে কোনো একজন আপনি তার মধ্যে থেকে পিক করেন। আপনি যদি একজনকে নিয়ে দেন, সেই লোকটা যদি কোনো কারণে, যে কোনো কারণেই হোক, সে অক্ষম হলো, আপনি একটা অক্ষম লোককে বসাবেন। ইউ সাপোজ টু হ্যাভ সাবস্টিটিউশন। বিএনপি সেজন্য বলছে কি, উপরের যে দুইজন জ্যেষ্ঠ থাকবে তার মধ্যে যে কোনো একজনকে পাঠাবে। দেন এইটা পার্সোনালি আমি সমর্থন করতেছি। তো এই যে এটা কিন্তু মাইনর, যে আপনি ঠিক করতেছেন জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট হবে, জুডিশিয়ারির সেক্রেটারিয়েট হবে, জুডিশিয়ারির আলাদা সচিবালয় হবে, জাজেসরা চিফ জাস্টিসের আন্ডারে দেবে। এই বিষয়ে তো বিএনপি, জামাত, এনসিপি সবাই একমত। আপনারা এই জিনিসটাকে কেন বুঝতেছেন না? ফান্ডামেন্টাল জিনিসে সারা দেশবাসী একমত। যে সব বিষয়ে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে অল আর মাইনর। মাইনর জিনিসকে মেজর করেন না। মাইনর জিনিসকে, এবং মাইনরের আমার ধারণা এই গণভোট হওয়ার আগে, ভোটের আগে এই বিষয়ের সমাধান হবে। আর একটা জিনিস ওই সাংবাদিক ভাই বলছিলেন, ওটা উত্তর না দিলেই নয়। শোনেন, বিভীষণ ইতিহাসে বিভীষণ হয়ে থেকে গেছে, সে কিন্তু খুব আত্মীয়। তো আওয়ামী লীগ যে বিভীষণের ভূমিকায় পাঠ করছে, সে ভূমিকায় সে সারা জীবনই থাকবে। অতএব বিএনপি জামাত তলে তলে ঐক্য করতেছে, অতএব বিএনপি জামাত আওয়ামী লীগের সাথে ঐক্য করতেছে। যে আওয়ামী লীগের সাথে ঐক্য করবে সে দেশে বিভীষণ হয়ে যাবে। সে জামাত হোক, বিএনপি হোক, আর এনসিপি হোক। যে ইন্ডিয়ার সাথে এই কাজ করবে সেও বিভীষণ হয়ে যাবে। তো ওই বিষয়ে টেনে নিয়ে এসে জাতিকে বিভক্ত করার এখন কোনো সুযোগ নাই। আর থার্ড যে কথাটা বলতেছেন, গণভোটে আমাদের দেশের মানুষ, আমি জানি না, লন্ডনে যদি যান, সকালবেলা মেট্রোতে দেখবেন একটা পেপার পাওয়া যায়, মেট্রো, তার 3 নম্বর পাতায় একটা মেয়ে নুট ছবি দেওয়া থাকে। মানুষজন ওইটা দেখে অভ্যস্ত, কারণ সে সারাদিন ক্লান্ত। আর আমাদের চায়ের টেবিলে দুলু ভাইয়ের মানে পাত করে দিচ্ছে, দুলু ভাই অমুক দিন অমুক কথা বলছিল, করেনি, মানে চুলচেরা বিশ্লেষণ। সে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে একদম শেষে দুলু ভাই পর্যন্ত চলে যাবে নাটোরের একটা চায়ের স্টোরে। এই জন্য আমরা ভাগ্যবান, আমাদের প্রতিটা রাজনীতি সচেতন আমাদের দেশের লোক। অশিক্ষিত হতে পারে, এটা মানুষ পছন্দ করে রাজনীতি। হ্যাঁ, হ্যাঁ। কারণ আমাদের দেশের এটা একটা জিনিস বলি, মানুষের সারাদিনের ক্লান্তির পর বিনোদন হচ্ছে রাজনীতি। এদের বলেন না আমরা টক শোতে কথা বলি, আমাদের এই কথাগুলো হচ্ছে মানুষের একমাত্র বিনোদন। রাতে ঘুমাতে যাওয়ার আগে তারা দেশটাকে চিনতে পারে আমাদের মধ্যে। আচ্ছা, তাই। আমার সেই জন্য এই লোক রক্ত দিয়েছে। জি, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, আমরা এই আলোচনা থেকে আপনার মানে শেষ মন্তব্য নিতে চাই। আমরা শেষ করব আসলে এই প্রসঙ্গ আজকে। অ্যাডভোকেট মুসা। জি, ধন্যবাদ। দেখুন, এই বিষয়টি কিছুটা অস্পষ্টতা এখনো রয়ে গেছে। আপনারা যদি বাস্তবায়ন প্রক্রিয়ার যে রোডম্যাপ, সেটি যদি আপনারা খেয়াল করেন, যে সনদে যেভাবে স্বাক্ষর হয়েছে, এটা যদি কোনো বাস্তবায়ন মেকানিজমের মধ্যে যদি নাও যেত, তবুও কিন্তু সকল রাজনৈতিক দল এখানে ঐক্যমত হয়েছে যে তারা এগুলো বাস্তবায়ন করবে। তো দেখুন, সেই জায়গাটিতে আমাদের পুরনো যে আস্থার সংকট এবং বাংলাদেশের রাজনীতিবিদদের জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে এসে সেগুলো তাদের ওয়াদা পূরণ না করার যে একটি ঐতিহাসিক সিলসিলা আছে, সেই জায়গা থেকে কিন্তু এনসিপি তরুণদের একটি দল হিসেবে দাঁড়িয়ে বলেছে যে শুধুমাত্র এই আশ্বাসের উপর ভিত্তি করে এত বড় সংস্কার কার্যক্রমকে এখানেই সমাপ্ত করা যাবে না, অর্থাৎ পুরো একটি বাস্তবায়ন প্রক্রিয়ার রোডম্যাপ দিতে হবে। সেখানে রোডম্যাপ হিসেবে একটি গণ উত্থানের মাধ্যমে যে মানুষের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটেছে, সার্বভৌম ইচ্ছা, সেটির ক্ষমতা বলে যে সরকার গঠিত হয়েছে, সেটির প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে একটি আদেশ জারি করবেন। এটি কিন্তু একটু আলাদা করা দরকার, যে এটি কিন্তু কোনো অধ্যাদেশ হবে না। অধ্যাদেশ হতে হলে যখন কোনো পার্লামেন্ট সেশন থাকে না, তখন রাষ্ট্রপতি তার অধ্যাদেশ জারির ক্ষমতা থাকে। কিন্তু আপনারা জানেন যে অধ্যাদেশ জারির মাধ্যমে আপনি কিন্তু কোনো সংবিধানের সংশোধন করতে পারবেন না। এবং বাংলাদেশের সংবিধানের অনেক মৌলিক বেসিক স্ট্রাকচার রয়েছে যেগুলো উচ্চ আদালতের নজিরের মাধ্যমে সৃষ্টি হয়েছে, সেগুলো কিন্তু আপনি সংবিধান সংশোধনের পার্লামেন্টের যে ক্ষমতা, সেটির মাধ্যমে আপনি সংশোধন করতে পারবেন না। এটির জন্য আপনাকে পার্লামেন্টকে বা গণপ্রতিনিধি যারা নির্বাচিত হবেন তাদেরকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার ডেলিগেট করতে হবে। আচ্ছা, সেই বিষয়টি কিন্তু গণভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ দুইটা জিনিস ঠিক করবেন, যে প্রধান উপদেষ্টা একটি অর্ডার জারি করবেন, সেই অর্ডারের অধীনে একটি গণভোট হবে। সেই গণভোটের দুইটি জিনিস বাংলাদেশের মানুষ ঠিক করবেন। প্রথমত হচ্ছে জুলাই সনদের সংবিধান সংক্রান্ত যে বিষয়গুলো রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে, সেটিতে জনগণ তাদের অনুমোদন করেন কিনা, এবং দ্বিতীয় হচ্ছে নতুন যারা গণপ্রতিনিধি নির্বাচিত হবেন তাদেরকে একই সাথে সাধারণ সংসদ সদস্যের পাশাপাশি কনস্টিটিউয়েন্ট পাওয়ার তারা ডেলিগেট করছেন কিনা। এবং এটি কিন্তু এমন না যে ওই কনস্টিটিউয়েন্ট পাওয়ার সম্বলিত নতুন যে গণপরিষদ বা সংবিধান সংস্কার সভা আমরা বলছি, তারা যে আবার গোড়া থেকে আলোচনা শুরু করবেন এমনটি না। বিষয়টা হচ্ছে জুলাই সনদে যে বিষয়গুলো ঐক্যমত হয়েছে সেগুলো তারা শুধু ল্যাঙ্গুয়েজ, ভাষাগত পরিবর্তন এনে সংবিধানে অন্তর্ভুক্ত করবেন।
আইনি এখন ভাষা যেটা অন্যান্য আছে, অনেক দেশে এমন আইনি আছে, আমি একটু ক্লিয়ার করি, অন্যান্য অনেক দেশে এমন আছে যে আপনি যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজটা না করেন, তাহলে কিন্তু পার্লামেন্ট ভেঙে দেওয়ার মতো ড্রাস্টিক ডিসিশনও আছে। এরকম উদাহরণও কিন্তু আমরা বিশ্বের অন্যান্য দেশে দেখেছি, যেটা আমরা মনে করছি বাংলাদেশের বাস্তবতা এবং বর্তমান প্রেক্ষাপটে এটি মোটেই উচিত হবে না। সেই জন্য ঐক্যমত্য কমিশন নতুন একটি প্রক্রিয়া তারা বলেছেন যে বিষয়গুলো সব একমত হয়ে আছে, এটা বাস্তবায়ন প্রক্রিয়া যদি নাও থাকতো, তবুও তো রাজনৈতিক দল এটি অবশ্যই বাস্তবায়ন করতো, কারণ তারা জনগণের কাছে ওয়াদা দিয়েছে। সেটি তারা নিশ্চিত করার জন্য একটি অর্ডার জারি করছেন। জি। সেই অর্ডারের অধীনে গণভোটের মাধ্যমে জনগণ আবার তাদেরকে একটি পাওয়ার ডেলিগেট করছে, কনস্টিটিউয়েন্ট পাওয়ার। সেই পাওয়ার নিয়েও তারা কেন ব্যর্থ হবে 270 দিনের মধ্যে, এটি আমার বুঝে আসছে না। জি। তার মানে কি যারা এই পাওয়ারটা পাবেন তারা কি এটি থেকে আবার সরে আসতে চান? এরকম কোনো ইন্টেনশন তাদের মধ্যে আছে কিনা, জনগণ কিন্তু এই প্রশ্নগুলো করবে। জি। তো আমার মনে হয় যে এই সংশোধনীগুলো, এই সংস্কারগুলো আনতে 270 দিন আসলে লাগবে না। যে গণপরিষদ যারা নতুন ক্ষমতা সম্পন্ন গণপ্রতিনিধি হবেন, তারা খুব অল্প সময়ের মধ্যেই, যেহেতু আমাদের ফাউন্ডেশন একেবারে নিশ্চিত করা, আমাদের সকল ঐক্যমত্য গুলো পৌঁছানো আছে, শুধুমাত্র ভাষাগত পরিবর্তন এনে অ্যাডাপ্টেশন করে সংবিধানের সংস্কার করাই সম্ভব হবে। জি। এক্ষেত্রে আমার মনে হয় 270 দিন লাগবে না। লাগবে না। এবং যত দ্রুত এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার সম্বলিত এই ক্ষমতা তারা এক্সারসাইজ করবেন, তত দ্রুত এই সংবিধান সংস্কার সভা ডিসলভ হয়ে যাবে, পার্লামেন্ট তার রেগুলার কাজে মনোনিবেশ করতে পারবে। দেশের যে অন্যান্য কাজ দীর্ঘদিন এই গণতন্ত্র না থাকার কারণে ফাঁকা হয়ে আছে, সংকট হয়ে আছে, সেগুলোর দিকে তারা মনোনিবেশ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে আমরা অনেক মনে করি। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির এবং অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আপনাদের তিনজনকে যুক্ত হবার জন্য আজকে ৭১ জার্নালে। দর্শক, এ পর্যায়ে একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পরে ফিরছি একটি প্রসঙ্গে। আবার ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১০০ হয়েছে। এই খবরটা আরেকবার একটু আলোচনা করতে চাই। ফিরছি একটা ছোট্ট বিরতির পর। ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১০০ জন হয়েছে। হামাসের আক্রমণে এক IDF সদস্য নিহতের অভিযোগে মঙ্গলবার রাতে এই হামলা শুরু হয় এবং কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা দাবি করেছে ইসরায়েলি হামলায় এক পরিবারের ১৮ জন সহ মোট প্রায় ১০০ জন প্রাণ হারিয়েছেন। হামাস পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের এক মুখপাত্র AFP-কে বলেছেন ২২ শিশু সহ অন্তত ৫০ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন ২ শতাধিক। এ নিয়ে একটু কথা বলবো। অধ্যাপক আনিসুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, তাকে একটু যুক্ত করে নেই। অধ্যাপক আনিসুর রহমান, গাজায় আবার তীব্র হামলা চালানোর নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু, এমনটি বলছে আল জাজিরা। তিনি এক বিবৃতিতে এটি বলেছেন, এরকমটা বলছে এই গণমাধ্যমটি। এছাড়া ১০০ জন নিহত হবার খবর আসছে বিভিন্ন গণমাধ্যমে। শান্তি চুক্তি বা যেটা হয়েছিল অনেক আশাবাদ জানিয়ে, আমরা সবাই খুব আশাবাদী ছিলাম। আপনি এ প্রসঙ্গে আপনার সঙ্গে কথা হয়েছিল, তখন আপনিও বলছিলেন যে এবারের শান্তি চুক্তিটা একটু অন্যরকম। সেই জায়গায় আসলে কি দেখেন, ভেস্তে গেল কিনা, ভেঙে যাচ্ছে কিনা? আনএক্সপেক্টেড আপনার ইসরায়েল এই ধরনের অ্যাপ্রোচ করবে, এটা একটু সন্দেহের দিকে আমরা দেখছিলাম যে ইসরায়েল একেবারে আপনার হাত গুটিয়ে সৈন্যকে প্রত্যাহার করে এখানে একটা শান্তি প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রসেস শুরু করবে, এই ধরনের প্রত্যাশা থাকলে পরেও ইসরায়েলের উপর যে ট্রাস্ট করা যায় না, ইসরায়েল যে আসলে ইন্টারন্যাশনাল সকল ধরনের আইন কানুন, ইন্টারন্যাশনাল সকল ধরনের ব্যারিয়ারকে উপেক্ষা করে, ইগনোর করে এরা অ্যাটাক যে কোনো সময় অ্যাটাক করতে পারে, সেটার একটা প্রমাণ কিন্তু দেখিয়েছে ইসরায়েল আজকে। এবং এই এয়ার স্ট্রাইকটা একটা ম্যাসিভ এয়ার স্ট্রাইক হয়েছে, more than 50 people killed এবং more than 200 people আপনার ইনজোর্ড হয়েছে। সুতরাং এটা এই সংকটটাকে আরো তীব্র করবে, কারণ এখানে আরো দুইটা অ্যাক্টর কিন্তু জড়িত হয়ে যাবে। কারণ হলো যে এই যে ট্রিটিটা মানে শান্তি চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল, এখানে দুইটা দেশ আপনার মিডিয়েটর ছিল, একটা তার্কি আর একটা হলো আপনার ইজিপ্ট, মিশর। সুতরাং এই সমস্ত অ্যাক্টর গুলোতে আরো সংকটটা ঘনীভূত হবে, কারণ ইউএসএ এর সম্পৃক্ত থাকবে, তার্কি সম্পৃক্ত থাকবে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে ইসরায়েল তাদের যে এক্সটেন্সিভ পলিসি, এটাকে আরো একটু এক্সটেন্ড করতে চায়। ইসরায়েল ইরানের সাথে একটা যুদ্ধ করেছে, আরেকটা বৃহৎ শক্তি তার্কির সাথে একটা উস্কানিমূলক একটা যুদ্ধের মধ্যে তার্কিকে নিয়ে আসার জন্য একটা চেষ্টা, অ্যাটাকের মধ্য দিয়ে। মানে তুরস্ককে অ্যাটাক করতে পারে এরকম আশঙ্কা করছেন?
হ্যাঁ, তার্কিকে তার্কির যে বর্তমান অবস্থান, তার্কি আপনার অফেন্সিভ অ্যাটাকে তার্কি যাবে না, কারণ তার্কির এখনো ওই ধরনের সামরিক সক্ষমতা থাকলেও আপনার ইন্টারন্যাশনাল বলয়ে তার্কি একটু ডিপ্লোমেসিতে অনেকটা পিছিয়ে আছে, বিকজ অফ ইউরোপিয়ান অনেকগুলো রাষ্ট্র আছে, মানে গ্রিস এবং আপনার হলো যে ওয়েস্টার্ন অ্যালায়েন্স, যেটা এটা তার্কির এক্সপানশন চায় না। কিন্তু এই শান্তি চুক্তির প্রসেসের মধ্যে তার্কিশ ইন্টেলেকচুয়ালস, তার্কিশ পররাষ্ট্র দপ্তর কিন্তু ইনক্লুডেড। সুতরাং এইটাকে তার্কির হস্তক্ষেপটা থাকতে পারে, এবং সেক্ষেত্রে ইসরায়েল তার্কিতে কি ধরনের অ্যাটাকের দিকে যাবে সেটা এখনই আমরা স্পষ্ট না, বাট এখানে এই সংকটটা একটু আপনার জটিল সংকটের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। মানে আমরা এর আগে একটা খবর দেখছিলাম যে তুরস্ক মানে একটা বিশাল বহরের ইউরোফাইটার তারা মানে পাচ্ছে বা কিনছে, এরকম একটা গণমাধ্যমে এসেছিল। মানে এগুলো কি তারই অংশ? মানে তাহলে তো বড় ধরনের যুদ্ধ বা আমরা যেটা মানে বিশ্বযুদ্ধ সেই পর্যায়ে পর্যন্ত আশঙ্কা করেন কিনা? না, আপাতত বিশ্বযুদ্ধের কোনো আপনার সম্ভাবনা আমরা দেখছি না। বিশ্বযুদ্ধ হবে না, তবে এক ধরনের ম্যাসিভ একটা মিলিটারি এসকালেশন হতে পারে সেখানে। ধরেন যদি আপনি তার্কি নেটোর সদস্যভুক্ত একটা রাষ্ট্র, খুব ক্রিটিক্যাল এটা, বিকজ অফ নেটো সদস্য রাষ্ট্র হওয়ার জন্য যখন অ্যাটাক করবে ইসরায়েল এই দেশটাতে, তখন কিন্তু আপনার আমেরিকান এবং নেটোর সদস্যরা এই কান্ট্রিকে প্রোটেক্ট করার জন্য মানে বাধ্য তারা। অন্যদিকে তাদের ওয়েস্টার্ন অ্যালায়েন্সদের সবচেয়ে বন্ধু রাষ্ট্র হচ্ছে ইসরায়েল। সুতরাং এই সংকটটি যে কোন দিকে যাবে, মানে আপনার একটা বৃহৎ মিলিটারি এসকালেশন হওয়ার সম্ভাবনা থাকবে। আবার তার্কি কিন্তু মানে ছোট একটা মিলিটারি পাওয়ারফুল রাষ্ট্র নয়, ওয়ার্ল্ডের 7th মিলিটারি পাওয়ারফুল স্টেট, এবং এখানে আপনার হিউজ পরিমাণে ড্রোন ডেভেলপমেন্ট তারা করেছে, তাদের মিসাইল ডেভেলপমেন্ট হয়েছে। সুতরাং এইটাকে আপনার ছোট করে দেখা যাবে না। দেখা যাক, যদি এই এসকালেশনটা, ইসরায়েলের অ্যাটাকটা যদি 2-1 দিনের মধ্যে আপনার হলো যে লিমিট করে, ইন দ্য টাইম ইট ক্যান বি গুড সাইন, বাট যদি এটাকে এক্সটেন্সিভ আকারে নেয়, ইন দ্য টাইম ইট উইল বি ব্যাড সাইন ফর মিডল ইস্ট সিকিউরিটি। জি, এলহামিনা খান, কোনো প্রশ্ন? আপনার কি মনে হয় যে এই যেহেতু মিডিয়েটরদের অন্যতম ছিল মিশর, মিশর তো ইনভলভ হয়ে যেতে পারে এই কনফ্লিক্টে? কাতার, মিশর? মিশর আসলে আপনার মিলিটারি দিক থেকে, সামরিক বা সমরাস্ত্র দিক থেকে মিশর অতটা স্ট্রং না। হ্যাঁ, মিশরের নেগোশিয়েটর ভূমিকাটা হলো, মিশর আসলে শরণার্থীদেরকে বিয়ার করতে পারছে না। আর মিশরের যে এখন গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্টে কিন্তু প্রো ওয়েস্টার্ন গভর্নমেন্ট। এখানে আপনার হলো যে মিশরের এখানে সম্পৃক্ততাটা হলো যে একটা নেগোশিয়েটর ভূমিকা পালন করেছে। আর তার্কির ব্যাপারটা একটু ডিফারেন্ট, মিশরের ব্যাপারটা একটু ডিফারেন্ট। এখানে কাতার বা কাতার তো অনেক মানে যেটা বলছেন যে তার্কির ইনভলভমেন্টটা আশঙ্কা করা যেতে পারে না। 73-তে তো একটা বড় ধরনের আঘাত করেছিল ইসরায়েলকে মিশর। এটা আপনার আরব ইসরায়েল যে যুদ্ধটা হয়েছে, 4টা যুদ্ধ হয়েছে। এই 4টা যুদ্ধের আরবরা সর্বশেষ যে যুদ্ধটা হয়েছে, সেখানে কিন্তু আপনার ওরা একেবারে সারেন্ডার করেছে। তাদের মিলিটারি ওয়েপন ছিল, বাট দে হ্যাড নো পাওয়ার টু লিড দ্য এক্সপেডিশন ইন ইসরায়েল। বাট এখন মিডল ইস্টের 2টা অ্যাক্টর খুব গুরুত্বপূর্ণ। আরব বিশ্বের মধ্যে আপনার আরব রাষ্ট্রগুলো না, আপনার তার্কি এবং ইরান, এই 2টা আরব রাষ্ট্র না, বাট এই 2টা মুসলিম রাষ্ট্র, মিলিটারি পাওয়ারফুল কান্ট্রি। এবং আপনার ইসরায়েলের সাথে ইরানের যে যুদ্ধটা হয়েছে, আপনি এটাকে ডিসিসিভ ব্যাটল বলবেন না, বাট ইরান কিন্তু এখানে ইসরায়েলকে বিভিন্ন দিক থেকে অ্যাটাক করেছে একটা, এবং মেটেরিয়ালিস্ট একটা কান্ট্রিতে আপনার এক ধরনের ধস নেমে এসেছে। সুতরাং তার্কিও যদি অ্যাটাকে যায় বা তার্কির সাথে যদি অ্যাটাক হয়, ইন দ্য টাইম এই ক্রাইসিসটা বড় ধরনের ক্রাইসিস তৈরি হবে। মানে সেখানে ইরান কোনো ভূমিকা রাখবে? ইরানের ভূমিকা কি হবে তখন? ইরানের ভূমিকা থাকবে, রাশিয়ার ভূমিকা থাকবে, নেটোর ভূমিকা থাকবে, কারণ তার্কি একমাত্র মুসলিম রাষ্ট্র যেটার সাথে নেটোর সদস্যপদ রয়েছে। সুতরাং এইটা খুবই আপনার জটিল একটা ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি বলেন, ইন্টারন্যাশনাল ওয়ার স্ট্র্যাটেজি বলেন, এগুলোতে খুব একটা ক্রিটিক্যাল ফেসের মধ্যে প্রবেশ করবে। মানে এটা কি রাশিয়ার ইনভলভমেন্ট সেখানে থাকতে পারে? মানে আপনার ওই যদি তার্কি আক্রান্ত হয়, ন্যাটোর সদস্য হিসাবে সেই যে আর্টিকেলটা, যে একটা দেশ আক্রান্ত হলে অন্য ন্যাটো সদস্যগুলি আক্রান্ত বলে বিবেচিত হবে, সেক্ষেত্রে কি মনে হয় যে
ওই ন্যাটো শক্তিগুলি ইসরায়েলের বিরুদ্ধে তার্কিকে সমর্থন করতে পারে ন্যাটো হিসাবে? এই জায়গাটাতেই আপনার খুব ক্রিটিক্যাল। নেটোর সদস্য হিসেবে নেটোকে তার্কিকে তারা ওয়েস্টার্ন অ্যালায়েন্স বা আমেরিকা যদি অ্যাটাক হয় তাহলে সেক্ষেত্রে প্রোটেক্ট করতে তারা বাধ্য। অন্যদিকে আপনার ইসরায়েল কিন্তু নেটোর মেম্বার না, বাট ইসরায়েলকে ওয়েস্টার্ন পাওয়ারফুল কান্ট্রিগুলো সবসময় আপনার সমর্থন দিয়ে আসছে। সেই ক্ষেত্রে আপনার হলো যে উভয় সংকটে পড়বে ওয়েস্টার্ন রাষ্ট্রগুলো, এবং তখনই যুদ্ধটি ওয়েস্টার্ন রাষ্ট্রগুলো লিমিটাইজ করে ফেলবে ইসরায়েলকে অ্যাসিস্ট্যান্ট করার ক্ষেত্রে। অনেকে যেটা বলে থাকে যে ইসরায়েল আসলে কোনো রাষ্ট্র না, পশ্চিমাদের একটা গ্যারিসন, সেরকম নাকি? না, ইসরায়েল আসলে তো আপনারা বুঝতে পারেন এটা হচ্ছে একটা সন্ত্রাসী একটা রাষ্ট্র। মানে আপনার ইন্টারন্যাশনাল কোনো ল তারা মানে না, একটা আপনার হলো এটা একটা ধর্মান্ধ একটা রাষ্ট্র। পশ্চিমাদের তৈরি তো ধর্মান্ধ বলা যাবে না, এটা একটা জিওনিস্ট ফিলোসফি থেকে এই রাষ্ট্রটা করা। সুতরাং এখানে এটা, বাট এই রাষ্ট্রটা হচ্ছে ওয়েস্টার্ন ইন্টারেস্টের, মিডল ইস্টে ওয়েস্টার্ন ইন্টারেস্টের সবচেয়ে বড় অ্যাক্টর, মানে ওয়েস্টার্নদের সবচেয়ে বড় বন্ধু রাষ্ট্র এটা, বিকজ অফ মিডল ইস্টের যে তেল সম্পদ। সেই কারণেই আসলে বিষয়টা ক্রিটিক্যাল, মানে এখানে টার্কি ইনভলভ হওয়া বা সেই নেটো রাষ্ট্রগুলো। অনেক ধন্যবাদ অধ্যাপক আনিসুর রহমান এবং এলাহি নেওয়াজ খান, আপনাদের দুজনকে যুক্ত হওয়ার জন্য আজকে ৭১ জার্নালে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল একই সময় ৭১ জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে রাখি, সঙ্গে পাবো আশা করি।